ওকে, তাহলে দেখো যে লিটারেচার রিভিউয়ের সঙ্গে সঙ্গে তাহলে রেফারেন্স লিস্টটাও শেখা হয়ে যাক। রেফারেন্স লিস্টে কি আছে? নাম্বারিং ফরম্যাট, যেটা অলরেডি বললাম। নাম্বারিং ফরম্যাটে সাধারণত ভ্যানকুভার স্টাইল বা শিকাগো স্টাইল ওইগুলো নেওয়া হয় আর কি। নিয়ে যেই রেফারেন্সটা প্রথমে সাইট করা হয়েছে সেটাকে 1 নাম্বার দেওয়া হয়, তারপরে যেটা সাইট করা হয়েছে সেটাকে 2 নাম্বার দেওয়া হয়, তারপরে যেটা সাইট করা হয়েছে সেটাকে 3 নাম্বার দেওয়া হয়, এইভাবে চলে। আর এপিএ ফরম্যাটে যদি সাইট হয় তখন এটা কিন্তু অ্যালফাবেটিকলি সিরিয়াল হয়, মানে যেই সব পেপার এ নামযুক্ত অথর দিয়ে শুরু তাদের নামটা প্রথমে আসবে, যাদের নাম বি দিয়ে শুরু, দেখো এখানে ভৌমিকের পেপার, আমি যদি এটা ভেতরে সাইট করি আমি কিন্তু লিখবো ভৌমিক এট এল 2018। ঠিক আছে, মানে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আমি ওই যে লিখলাম না সাইটেশন করা, ভৌমিক এট এল 2018 মানে হচ্ছে ভৌমিক এবং অন্যরা 2018 সালের পেপারে এটা বলছে। তারপরটা যদি আমি করি তাহলে হবে এখানে আছে চার্লি এস কনিস্কি ডিএম 2020। একটু মজার জিনিস আছে, অথর যদি 2 এর অধিক থাকে তখন আমরা এট এল লিখি, কিন্তু অথর যদি 2 জন থাকে তখন আবার 2 জনের নামই লিখি, তখন আমরা লিখবো চার্লি অ্যান্ড কনিস্কি 2020। মানে অথরের যেটা এই নেম এটাকে লিখবো হচ্ছে চার্লি অ্যান্ড কনিস্কি 2020, তাদের পেপারে এটা বলছে। আর যদি উপরটা করি তাহলে ভৌমিক এট এল 2018 তাদের পেপারে এটা বলছে। সো এই জিনিসগুলো কিন্তু একটু মানে মনে রাখার বিষয় আছে, লেখা শুরু করলে এই ব্যাপারগুলো একটু ফলো করে লিখতে হয়। ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে ফাইন, তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক কমপ্লেক্স কোনো কিছু না, জাস্ট 2টা স্টাইল, নাম্বারিং স্টাইল আর হচ্ছে জেপিএ ফরম্যাট স্টাইল, নাম স্টাইল আর কি, নাম অথবা নাম্বার। ওকে, নাও লিটারেচার রিভিউ লেখার পরে তোমার কাজটা হচ্ছে মেথোডোলজি লেখা, এবং এটা লেখা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সোজা কাজ। কারণ কি, তোমার পুরো পেপারের মধ্যে তুমি যা যা লিখবা, কেউ কি হাত তুলছো? বলো। আমি বেসিক্যালি ভাইয়া আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, হ্যাঁ আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, একটা কনফিউশন আছে আমার। হ্যাঁ 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 সেটা হচ্ছে ধরেন একটা পেপারের মধ্যে আমি একটা পেপার থেকে একটা ইনফরমেশন নিলাম, সে আবার ওই পেপারের মধ্যে লিখে দিছে যে অমুক পেপার থেকে আমি এই ইনফরমেশনটা লিখছি আর কি। তো তখন আমি আসলে কাকে ক্রেডিটটা দিব, দুইজনকেই নাকি? না, দুইজনকে দেয়াটা অযথা, মানে আননেসেসারি অনেক বেশি সাইটেশন, মানে ওভার সাইটেশন ভালো কিছু না, দরকার নাই। সে হয়তো ওই পেপার থেকে পাইছে, দ্যাটস গ্রেট, কিন্তু আমি তো তারটা থেকে পাইছি, বুঝতে পারছো? আচ্ছা, সো আমি যে পেপারটা থেকে পাইছি আমি সেটাই দিব, হ্যাঁ তুমি, অরিজিনাল পেপারটা না? হ্যাঁ তুমি ওইটাকেই সাইটেশন করবা। ওকে ওকে, আর তোমার যদি মনে হয় যে না অরিজিনাল লোকটাকে একটু ক্রেডিট দেই, তাহলে অরিজিনালটাকেই দাও, এটাকে আর দেওয়ার দরকার নেই। ওকে ভাইয়া, মানে একই ইনফরমেশনের জন্য দুইটা সাইটেশন দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে লিটারেচার রিভিউ লেখার পরে আমি কিন্তু পেপার লেখা শুরু করছি। আমার প্রথম কাজ ছিল লিটারেচার রিভিউ লেখা, এবং তারপরে আমি লিখবো। আমি কিন্তু পেপার কখনো ইন্ট্রোডাকশন থেকে লেখা শুরু করব না, এটা কিন্তু মাথায় রাখবা। নাম হয়তো ইন্ট্রোডাকশন, কিন্তু আমি জীবনেও ইন্ট্রোডাকশন থেকে পেপার লেখা শুরু করব না। আমি পেপার লেখা শুরু করব লিটারেচার রিভিউ থেকে। দুনিয়ার যেই পেপার তুমি যেখানেই লেখো, এটা হচ্ছে আইডিয়াল মেথড। হ্যাঁ, তুমি যখন লাইক সাইকেল চালানো যখন শিখছো, যারা যারা সাইকেল চালাতে পারো, দেখবা ছোটবেলায় যখন শেখানো হয়েছে তখন খালি বলা হয়েছে যে চোখ সোজা রাখো, ঘাড় সোজা রাখো, কোমর সোজা রাখো, অনেক কিছু বলছে না? কিন্তু যখন তুমি সাইকেল চালানো শিখে ফেলছো তখন কিন্তু তুমি সাইকেলে হাত ছেড়ে দিয়ে চালানো, সাইকেলের সিটে বসে ডান্স করা, যা মন চায় করতে পারতেছো, কোনো সমস্যা হচ্ছে না। সো এখন যেহেতু তোমরা একটা লার্নিং ফেজে আছো, মানে তোমার ইনস্ট্রাক্টর বা তোমার সুপারভাইজার যা বলতেছে এটা ফলো করতে হবে প্রথম একটা দুইটা পেপারে। এরপর তুমি যখন শিখে ফেলবা তারপর তোমার নিজের স্টাইল থাকবে। তুমি টেন্ডুলকার হলে টেন্ডুলকার স্টাইলে ব্যাটিং করবা, তুমি অ্যাডাম গিলক্রিস্ট হলে গিলক্রিস্ট স্টাইলে ব্যাটিং করবা, এটা তো সম্পূর্ণই তোমার উপর স্টাইলে চলে যাবে।
তখন আর তোমার কোচ বা মেন্টর তোমাকে কিছু বলবে না। সো লিটারেচার রিভিউ লেখার পরে আমরা লিখবো হচ্ছে মেথোডোলজি, এবং আমি যেটা বলতেছিলাম যে দিস ইজ দ্য ইজিয়েস্ট পার্ট অফ দ্য রিসার্চ পেপার। মানে কেন? কারণ পুরো পেপারের মধ্যে অনেক কিছু থাকবে, অনেক লেখা থাকবে, অনেক কিছু থাকবে, বাট এইটা একমাত্র পার্ট যে কাজটা তুমি নিজে করছো। পুরো পেপারের আর কোনো কিছুই তুমি নিজে করো নাই, বিভিন্ন জনের কাছ থেকে নিছো, বিভিন্ন জন বলছে সেটাকে লিখছো, সাজায় গোছায় লিখছো, ইমপ্লিকেশন লিখছো, হাবিজাবি করছো, যাই করছো, বাট পুরো পেপারের মধ্যে একমাত্র এই মেথোডোলজি সেকশনটাই তোমার নিজের কাজ। মানে তুমি সেটা ল্যাবে করো, তুমি সেটা সিমুলেশন করো, তুমি সেটা সার্ভে করো, বা তুমি সেটা যদি গুগল থেকে কোনো কিছু সার্চ করে বের করো, যেভাবেই করো, যেই মেথডেই করো, সেই মেথডটা তোমার নিজের করা। সো এই পোর্শনটা হচ্ছে পেপারের সবচেয়ে সহজ অংশ। পরীক্ষণ পদ্ধতি, ওই যে ছোটবেলায় ল্যাব মানে যে খাতা ভরে যখন আমরা লিখতাম তখন লিখতাম না পরীক্ষণ পদ্ধতি, এটা হচ্ছে সেই জিনিস, মেথোডোলজি। ওকে, প্রথম কাজ এক্সপেরিমেন্টাল সেটআপ। এখন এক্সপেরিমেন্টাল সেটআপ বলতে কি বোঝায়? এক্সপেরিমেন্টাল সেটআপ ওই যে বারবার যেটা বলতেছি, তুমি যদি ল্যাবে কাজ করো তাহলে ল্যাবের ইনস্ট্রুমেন্টগুলোর বর্ণনা দিতে হবে, যে আমার এই মেশিন ছিল, আমার ইউনিভার্সাল টেস্টিং মেশিন ছিল, আমার হার্ডনেস টেস্টার ছিল, আমার এরকম কি বলে এরকম লেদ মেশিন ছিল, আমার মিলিং মেশিন ছিল, সামথিং মেশিন, তুমি এটা লিখবা, মেশিনের বর্ণনা লিখবা। আর তোমার যদি সার্ভে বেসড রিসার্চ হয় তাহলে তোমার সার্ভে ডিজাইন কিভাবে করছো, কেন তুমি শুধু ঢাকা শহরের লোকদের নিয়ে সার্ভে করছো, কেন কুমিল্লার লোকরে নাও নাই, বা একটা বুড়িগঙ্গা নিয়ে রিসার্চ করার জন্য কেন তোমার ঢাকার লোকের সার্ভে নেওয়াটাই জরুরি। এই যে এই জিনিসগুলা, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ। ঠিক আছে? সো ল্যাবে হলে ল্যাবের বর্ণনা, আর যদি সার্ভে হয় সার্ভের বর্ণনা, আর যদি সার্ভে বা ল্যাব কোনোটাই না হয়, সিমুলেশন হয়, তাহলে সিমুলেশন সফটওয়্যারের বর্ণনা এবং সিমুলেশন তুমি কি কি দিয়ে করছো তার বর্ণনা। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ, এটা দিতে হবে সব পেপারে, এটা উল্লেখ করতে হয়, ম্যান্ডেটরি। আর যদি এগুলা কিছুই না হয়, তুমি সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করো। সেকেন্ডারি ডেটা মানে হচ্ছে যেই ডেটা তুমি কালেক্ট করো নাই, আরেকজন কালেক্ট করছে, করে তার ওয়েবসাইটে আপলোড করে রেখে দিছে, তাহলে এই সেকেন্ডারি ডেটা নিয়ে যে কাজ করছো তার বর্ণনা দিতে হবে। যে ধরো তুমি ওয়ার্ল্ড ব্যাংকে ওয়েবসাইটে একটা ডেটা পাইছো, যেই ডেটার মধ্যে লেখা আছে বুড়িগঙ্গা নদী এই কারণে দূষিত হয়, তুমি এখানে লিখবা যে ওয়ার্ল্ড ব্যাংক একটা রিনাউন্ড অর্গানাইজেশন, যারা তাদের ওয়েবসাইটে এই ডেটা সেটটা পাবলিশ করছে, দ্যাটস ওয়াই এই ডেটা সেটটা রিলিভেন্ট এবং এটার উপরে ভরসা করা যায়, রিলায়েবল। সো আমি এই ডেটা সেটটা ব্যবহার করতেছি আমার রিসার্চ করার জন্য। এই যে কথাটা লিখলা, এই কথাটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ। এক্সপেরিমেন্টাল সেটআপের পরে চলে আসবে ডেটা কালেকশন। খুবই সহজ জিনিস ডেটা কালেকশন। কি কি করছো? তুমি যদি কোনো কিছু দৈর্ঘ্য মাপো, যে হ্যাঁ দৈর্ঘ্য মাপছি, এতটুকু দৈর্ঘ্য পাওয়া গেছে, প্রস্থ মাপলে প্রস্থ মাপছি, 200 জনকে জিজ্ঞেস করলে হ্যাঁ 200 জনকে জিজ্ঞেস করছি, তাদের 200 জনের কাছে জিজ্ঞেস করে এভারেজ এটা পাওয়া গেছে, বা এই জিনিসটা বেশি পাওয়া গেছে। এই যেগুলো হচ্ছে ডেটা কালেকশন। এরপরে বর্ণনা দিতে হবে ডেটা অ্যানালাইসিস টেকনিক্স। তোমার তো ডেটা কালেক্ট হয়ে গেছে, তোমার কাছে এখন ডেটা আছে, ডেটা অ্যানালাইসিস তুমি কিভাবে করবা? সেটা কি স্ট্যাটিস্টিক্যাল মেথড ধরে করবা, নাকি মানে গড় মধ্যক প্রচুরক যেগুলা সেগুলা করবা, মানে এভারেজ বা এই যে যেটা বলে আর কি সেই জিনিসগুলো করবা, নাকি তুমি কি করবা, কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করবা, মানে কিভাবে করবা অ্যানালাইসিস? তোমার টেকনিকটা আসলে কি, তুমি টেকনিকটা বর্ণনা করবা এখানে। ওকে, সো আমাদের মেথোডোলজি কিন্তু লেখা শেষ, এবং বললাম এটা হচ্ছে ইজিয়েস্ট পার্ট, কিন্তু এটাই রিসার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। কোনো পেপার যদি রিজেক্ট হয়, যে কোনো জার্নাল একটা পেপার একসেপ্ট করে নাই, এটার মেইন রিজন হচ্ছে মেথোডোলজি সেকশন। তার মানে হচ্ছে সেই জার্নালের কাছে মেথোডোলজিটা সাইন্টিফিক মনে হয় নাই, বা যথেষ্ট নিখুঁত মেথড মনে হয় নাই। অন্য কোনো সেকশনের জন্য কোনো পেপার রিজেক্ট হয় না, পেপার রিজেক্ট হয় ওয়ান অ্যান্ড অনলি মেথোডোলজি সেকশনের জন্য। ঠিক আছে? সো এইটা সবচেয়ে সহজ পার্ট, কিন্তু এটা সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট যে কোনো পেপারের জন্য, এটা মনে রাখবা। ওকে, দেখো এরপরে আমরা রেজাল্ট লেখা শুরু করতেছি, কারণ মেথোডোলজি তুমি যে মেথড অ্যাপ্লাই করে ফেলছো, স্বাভাবিকভাবে এই মেথড অ্যাপ্লাই করার পরে তো তুমি রেজাল্ট পাইছো। সো এবার রেজাল্ট সেকশনটা তুমি লিখবা। রেজাল্ট সেকশনে কি লিখবা? তোমার অবজারভেশনগুলো লিখবা, যে
তুমি বাজার থেকে 1 কেজি মাংস কিনছো, মাংসটা দাঁড়িপাল্লায় মাপছো, মাপার পরে মাংসের রং লাল, লাল রঙের মাংসের মধ্যে সাদা সাদা চর্বি আছে বা সামথিং সামথিং। এই যে ধরো তুমি একটা বায়োলজি রিসার্চ করবা আর কি, যে তুমি ধরো ডিফারেন্ট ডিফারেন্ট এনিমাল ফ্যাট নিয়ে গবেষণা করবা। আমি অনেক টপিক বলতেছি, মানে সোশ্যাল সায়েন্সের কোনো টপিক হতে পারে। তুমি সমাজের পথ শিশুদের নিয়ে কাজ করছো, পথ শিশুরা আসলে কেন পথ শিশু, তারা কেন স্কুলে যায় না, তারা সারাদিনে কতটুকু খাবার খায়, তাদের আসলে সারাদিনে কতটুকু ঘুম হয়, তারা অনেকেই নেশাগ্রস্ত হয়ে যায় বা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, এগুলা কেন হয়। এই যে তোমার যে অবজারভেশন গুলা, তুমি তো একটা মেথোডোলজি অ্যাপ্লাই করে বের করছো, অবজারভেশনটা লিস্ট করবা, জাস্ট লিস্ট, যে হ্যাঁ আমি এইটা পাইছি, এইটা পাইছি, এইটা পাইছি, এইটা পাইছি। কি কি থাকবে অবজারভেশনের মধ্যে? অবজারভেশনগুলো তুমি লিস্ট করতে পারো কোথায়? টেবিলের মধ্যে। অবজারভেশনগুলোকে তুমি লিস্ট করতে পারো, গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে পারো, ফিগারের মাধ্যমে বা কোন একটা ম্যাপের মাধ্যমে। ম্যাপ ম্যাপ কেন আসে? ধরো তুমি বের করতে চাও বাংলাদেশে সারা দেশের মধ্যে কোন অঞ্চলে সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে। বাংলাদেশের 64টা জেলা আছে, 64 জেলার মধ্যে কোন জেলায় সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে, এটা তোমার একটা রিসার্চ। ধরো তাহলে সেই রিসার্চটা তুমি যখন রেজাল্ট পাবলিশ করবা, অবশ্যই তোমাকে একটা ম্যাপ দেখাতে হবে বাংলাদেশের, এবং যেই জেলাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পড়ে সেই জেলাটাকে হাইলাইট করে দিতে হবে, অথবা অন্য কোনো ফিগার দেখাতে হবে, অথবা কোনো একটা গ্রাফ দেখাতে হবে। ধরো 10টা জেলায় সবচেয়ে বেশি পড়ে, 10টা জেলার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাতে হবে, কোনটায় বেশি কোনটায় কম। কিন্তু এটা মনে রাখবা, একই ইনফরমেশন টেবিলে এবং সেম ইনফরমেশন গ্রাফে এটা কখনোই করবা না। এই রিপিটেশন এটা খুবই দূষণীয়। ওই যে আমরা ছোটবেলায় দেখতাম না যে সাধু ও চলিতের মিশ্রণ দূষণীয়, সেম জিনিস। যেই রেজাল্ট তুমি অলরেডি টেবিলে উল্লেখ করছো, সেই রেজাল্ট দিয়ে একটা গ্রাফ আইকা দেখানোর কোনো দরকার নেই। আইদার গ্রাফ, না হয় টেবিল, অথবা ফিগার, অথবা ম্যাপ। ঠিক আছে? সো গ্রাফ, ফিগার, ম্যাপ এগুলো হচ্ছে একই জনরার জিনিস, টেবিলটা হচ্ছে আরেকটা জনরা। অথবা শর্ট ডেসক্রিপশন, যেটা তোমার কাছে মনে হচ্ছে যেটার আসলে কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই বা স্পেসিফিক কোনো শব্দ দিয়ে আমি প্রকাশ করতে পারতেছি না, তখন তোমার রেজাল্টটাকে একটা শর্ট ডেসক্রিপশনে বলতে হবে। নর্মালি সোশ্যাল সায়েন্সের যে রেজাল্টগুলো আছে, সোশ্যাল সায়েন্সের যে রিসার্চগুলো হয়, সেগুলোতে শর্ট ডেসক্রিপশন দিয়ে বলতে হয়। ঠিক আছে? ওগুলো তো শুধু টেবিল বা গ্রাফ দিলে আসলে হয় না, অনেক সময় একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে বলে দিতে হয়। ওকে, এই তোমরা কি ঘুমায় টুমায় গেছো? অনেক রাত হয়ে গেছে তো। আসো, জাগনা আছো সবাই? ভাইয়া আচ্ছা ভাই। শর্ট ডেসক্রিপশনের ওটা আরেকবার একটু বলবেন? ওকে, আচ্ছা, এই যে আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম না, ধরো পথ শিশুদের নিয়ে তুমি একটা রিসার্চ করবা, ঠিক আছে? তো পথ শিশুদের নিয়ে যদি রিসার্চ করো, তুমি অ্যানালাইসিস করে বের করছো যে পথ শিশুরা এই জন্য খাবার কম খায়। সো তুমি এনলিস্ট করতে পারো, চাইলে একটা টেবিলে দিতে পারো যে তাদের খাবার কম খাওয়ার কারণ হচ্ছে এটা এটা, দারিদ্রতা, তাদের প্যারেন্টসরা তাদের সঙ্গে থাকে না, তাদের যথেষ্ট পরিমাণ এরকম আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট রিজন তুমি টেবিলে দিতে পারো। বাট তুমি দেখবা যে এটা টেবিলে প্রেজেন্ট করার চেয়ে বা গ্রাফে প্রেজেন্ট করার, টেবিল, গ্রাফ বা ফিগার কোনোটা যদি না দিতে পারি তখন লিখবে, ডেসক্রিপশন আকারে লিখে দিবা আমি কিছু। হ্যাঁ 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 এরকম। তখন বেসিক্যালি তুমি রেজাল্টটাকে, যে হ্যাঁ রেজাল্ট এই 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 ব্যাপারটা তুমি দেখতেছো, টেবিলে প্রেজেন্ট করার মতন ডেটা না ওইটা, তোমার একটু 2 লাইন বা 3 লাইন লিখে দিলে তোমার যারা রিডার, যে তোমার পেপারটা পড়তেছে সে ভালো বুঝতে পারবে। তখন তুমি রেজাল্টটাকে সেইভাবে প্রকাশ করো, টেবিল বা গ্রাফে না দিয়ে শর্ট ডেসক্রিপশন লিখে প্রকাশ করো। ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, রেজাল্টের পরে চলে আসতেছে, এবার লিখবা তুমি ডিসকাশন সেকশন। ডিসকাশন সেকশনের মধ্যে মজাটা হচ্ছে, এখানে মজা আছে, তোমরা এই সেকশন শেষে একটা মজার জিনিস দেখতে পারবা, একটু ওয়েট করো। কথা হচ্ছে যে তুমি রিসার্চ যাই করো, তোমার বলতে হবে মোটামুটি গত 20 বছরে বা 30 বছরে বুড়িগঙ্গা নদী নিয়ে যত রিসার্চ হয়েছে, সবগুলা রিসার্চ গুগলের সার্চ ইঞ্জিন তোমাকে দেখানো শুরু করবে, মানে গুগল স্কলার সার্চ ইঞ্জিন তোমাকে দেখাবে। এখন